নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা বিধাতার ইঙ্গিত। দুবার ইন্টারমিডিয়েট ফেল করে নিকুঞ্জর মনে কেমন ধারণা জন্মালো, এ বিধাতার ইঙ্গিত। অর্থাৎ আর 5 জনের মতো জীবনের সিধা বাঁধা পথ ধরে ওকালতি, ডাক্তারি বা চাকরি করে চলবে, সেজন্য বাংলার মাটিতে তার জন্ম হয়নি। তার জীবন ধন্য হবে অন্য পথে। এবং এই ধারণার বশবর্তী হয়ে সে লেখাপড়া ছেড়ে দিল, দিয়ে স্নানাহার ও নিদ্রার সময় ব্যতীত বাকি সময়টায় এখানে ওখানে খেয়াল মতো ঘুরে বেড়াত। কেউ তার উদ্দেশ্যহীন পর্যটন সম্বন্ধে কোনো প্রশ্ন করলে নিকুঞ্জ কখনো মৃদু হেসে, কখনো বা গম্ভীর স্বরে বলতো, মনুষ্য চরিত্র অধ্যয়ন করছি। কিন্তু এমনভাবে ঘুরতে যত অসাধারণ হোক, মানুষের কতদিন ভালো লাগে? নিকুঞ্জেরও ভালো লাগলো না। সে তখন হ্যারিসন রোডের মোড়ে এবং ওয়েলিংটন স্কোয়ারে হকারদের দোকানে জড়ো করা কেতাবপত্র ঘেঁটে সময় কাটাতে লাগলো। 2 ঘন্টা ধরে বই ঘেঁটে বেছে কখনো 4 আনা দামে 5-7 খানা পুরনো ছেঁড়া পেনি সংস্করণ পত্রিকা কিনত, কখনো কিছু না কিনে দোকান ছেড়ে সোজা পথে চলে যেত। বন্ধুর দল বলতো পাগল, আত্মীয়রা বলতো খেয়ালি। নিকুঞ্জ এ কথায় কান দিত না, কারণ মনে মনে জানত এসব বিধাতার ইঙ্গিত। এবং এই ইঙ্গিতের অর্থ একদিন সে সুস্পষ্ট উপলব্ধি করল। কখানা রহস্য সিরিজ বিলাতি পত্রিকা পড়ে একদিন সে স্থির করে বসল, শখের গোয়েন্দাগিরি করে দিন কাটিয়ে দেবে, ব্যবসা হিসাবে এ কাজ করবে। এই ব্যবসা যখন বিলাতে চলে, তখন এদেশে কেন চলবে না? 2-4 জন বন্ধুর কাছে কথাটা প্রকাশ করে বলতে তারা বিস্ময়ে তার মুখের পানে চেয়ে রইল। নিকুঞ্জ বলল, এই কাল রাত্রে শুতে যাবার সময় যেন প্রেরণা পেয়েছি, বিধাতার ইঙ্গিত। বন্ধুরা বলল, কিন্তু কাজের জন্য তো গোয়েন্দা পুলিশ রয়েছে। নিকুঞ্জ বলল, তা আছে, তবে অনেক সময় এমন ঘটে, পারিবারিক উপসর্গে গোয়েন্দা পুলিশ দিয়ে কোনো সমস্যার সমাধান করতে গেলে আদালত পর্যন্ত দৌড়ুতে হয়। বন্ধুরা বলল, তার মানে? নিকুঞ্জর মনে তখনও একটা সদ্য পড়া বিলাতি কাহিনী জেগেছিল। সে বলল, এই ধরো তোমার স্ত্রীকে কেউ হরণ করে নিয়ে গেছে। এ কেসে গোয়েন্দা পুলিশ ডাকলে স্ত্রীকে পাওয়া যাবে মানি, কিন্তু সেই সঙ্গে ব্যাপার গড়াবে আদালত পর্যন্ত। হয়তো স্ত্রী নিরপরাধ, নিষ্কলঙ্ক, তবু লোক জানাজানির ফলে তাকে নিয়ে সমাজে বাস করা অসম্ভব হবে। এমন ক্ষেত্রে শখের ডিটেকটিভ দিয়ে স্ত্রীর সন্ধান করালে ব্যাপারটা গোপন থাকবে এবং নিষ্কলঙ্কা স্ত্রীর পক্ষে ঘরে ফেরা মোটে কঠিন হবে না। এমনি আরও অনেক ঘটনা সমাজে ঘটছে। বন্ধুরা বলল, তাহলে আইন কানুনগুলো পড়া দরকার। নিকুঞ্জ বলল, হ্যাঁ, পড়ে নেব। বাংলা একখানা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি বই কিনেছি, এক হকারের দোকানে পেলুম, দাম 5 আনা। চাই একখানা ফৌজদারি প্রসিডিওর কোড। বাংলা খুঁজে দেখব, পাই ভালো, না হলে ইংরেজি কিনতে হবে। কোনো উকিল মোক্তারের কাছে বুঝে নেব, যেখানটা বুঝতে পারবো না। বন্ধুরা বলল, মোদ্দা হুঁশিয়ার, আইন পুলিশ নিয়ে ব্যবসা করতে যাচ্ছ, ভুল হলে মারা যাবে, হয়তো শ্রীঘর বাস। শুনেছি একটা ধারা আছে, পার্সোনেটিং পুলিশ অফিসার না এমন কি। হেসে নিকুঞ্জ বলল, হ্যাঁ, আইনের অস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসা করব বন্ধু, বুঝছো না, এ বিধাতার ইঙ্গিত। কর্নওয়ালিস স্ট্রিটের উপর চিত্রার পাশে একখানা মস্ত 3তলা বাড়ির নিচেকার একটা ঘর ভাড়া নিয়ে তার সামনে সাইনবোর্ড টাঙিয়ে নিকুঞ্জ ব্যবসা খুলল। বোর্ডে লেখা রইল, নিকুঞ্জ দত্ত, প্রাইভেট ডিটেকটিভ। অফিসে আসতো সকাল 7টায়, বেলা 11টা পর্যন্ত বসত। তারপর গৃহে ফিরে স্নানাহার সারত, সেরে আবার অফিসে আসতো বেলা 2টোয়, এসে রাত্রি 10টা পর্যন্ত থাকত। খরিদ্দার আসতো না, আসতো পুরনো বন্ধুর দল। চা পান সিগারেট মিলত। তাছাড়া এমন জায়গায় আসর,
গল্প চলত, সোনালি স্বপ্নে রচা কত সে গল্প। নিকুঞ্জ রাশিকৃত খবরের কাগজ সংগ্রহ করেছে, সেগুলো পড়ত সংবাদের কলম। কোথাও যদি তেমন কিছু ঘটে থাকে, উইল জাল বা মানুষ গায়েব, দামি গহনাপত্র সরানো বা তহবিল তছরূপ, স্ত্রী চুরি, পুলিশ যেসবের কুলকিনারা পাচ্ছে না, তাহলে সে একবার চেষ্টা করে দেখে। বিলাতি গল্প পড়ে যে কৌশল মাথায় খেলেছে, ওহ, শুধু একটু সুযোগ। কিন্তু খবরের কাগজগুলো যেন কি, এমন একটা ভয়ঙ্কর খবর আজ পর্যন্ত ছাপল না যার আগা গোড়া রহস্যাচ্ছন্ন। তাদের কি দোষ? বুদ্ধিমান ফন্দিবাজের দল কি আর আছে? যারা ছিল তাদের কতক ফাঁসি কাঠে ঝুলে প্রাণ দিয়েছে, আর বাকি গেছে দ্বীপান্তরে। এখনকার খুনির দল পথে ঘাটে খুন করে বেড়ায়, খুন করা মাত্র অস্ত্র সমেত ধরা পড়ে। লোকে আত্মহত্যা করে, তাও চিঠি লিখে তার হেতু নির্দেশ করে যায়। নারীহরণ এমন প্রকাশ্যভাবে ঘটছে যে হাতাহাতি বামাল সমেত ধরা পড়ে। তবে কি আশার ছলে ভুলে সে নিরাশা সার করল? একখানা বাংলা কাগজ খুলে সেদিন মফস্বলের পত্রকলমে বর্জয়াস অক্ষরে ছাপা খবরে নিকুঞ্জর চোখ পড়ল। বারোয়ারি পূজা হয়ে গেছে, স্বনামধন্য নাট্যকার গোবর্ধন সাঁতরার অভ্যর্থনা ইত্যাদি জবর খবর দেবার পর তেলেনা গ্রামের নিজস্ব সংবাদদাতা লিখেছে, বারোয়ারিতলার পশ্চিমে যে জঙ্গল, সেই জঙ্গলের ধারে পুরনো বাইসাইকেল লক্ষ্য করে গ্রামের লোকেরা গিয়ে দেখে একটি মৃতদেহ পড়ে আছে, পগারে মুখ গুঁজে, মুখের খানিকটা খোবলানো। পশুতে খেয়েছে কিংবা হত্যাকারী অস্ত্র হেনেছে বোঝা যায়নি। পুলিশ এই সংবাদে অকুস্থলে আসে এবং লাশ আনা হলে বোঝা গেল বোমপাড়া গ্রামের গাঙ্গুলি বাড়ির ছেলে শিবচরণ, যাত্রা থিয়েটার করে বেড়াতো, তারই লাশ। কেউ খুন করল না বাইসাইকেল থেকে পড়ে মারা গেল তার নির্ণয় হয়নি। বাইসাইকেলখানা ভাঙা দেখে পুলিশ অনুমান করেছে লোকটি পড়ে মারা গিয়েছে, তারপর পশুতে খুবলে খেয়েছে ইত্যাদি। দুবার তিনবার বহুবার নিকুঞ্জ এই সংবাদটি পাঠ করল, পাঠান্তে নিঃশ্বাস ফেলল। তারপর শ্যামবাজার পোস্ট অফিসে গিয়ে তেলেনা গ্রামের হদিশ নিল। তারপরে সে গেল রেলওয়ে বুকিং অফিসে এবং সেখান থেকে বহু সাধ্য সাধনায় জানল তেলেনা গ্রামে যেতে হলে বারাসাত লাইনের ট্রেনে চেপে গোবরডাঙ্গা স্টেশনে নামতে হয়। তারপর সেখান থেকে কোথায় কোন পথে যাবে রেলের কর্মচারীরা সেই সংবাদ জানে না। অর্থাৎ নিকুঞ্জকে গোবরডাঙ্গা স্টেশনে নেমে তেলেনার ভূগোল নির্ণয় করতে হবে। অফিসে বসে সে টাইম টেবিলের বইগুলো বারবার পড়ল, তারপর একখানা বাংলা ভূগোলের পাতা উল্টালো। কোথায় তেলেনা গ্রাম সন্ধান মিলল না। ভাবল এমনি করে কলকাতা বিশ্ববিদ্যালয় ছেলেদের ভূগোল শেখাচ্ছে। তেলেনা গ্রাম কোথায় বাঙালির ছেলে তা জানবে না, অথচ জিজ্ঞাসা করো লিসবন কোথায়, ছেলেরা বলে দেবে পর্তুগালে। সে যে ইন্টারমিডিয়েট পাশ করেনি এতে সে আনন্দ বোধ করল। চিন্তা করল চিত্রার অমর মল্লিকের খোসামত করে খানিকটা আঠা ও ক্রেপের দাড়িগোঁফ সংগ্রহ করল এবং পরের দিন সকালে স্নানাহার সেরে শিয়ালদহ স্টেশনে গিয়ে বারাসাত লাইনের ট্রেনে চেপে বসল। সঙ্গে নিল একটা সুটকেস ও বিছানার ছোট লাগেজ। হাতে রইল একগাছি মোটা লাঠি। বন্দুকের লাইসেন্স নেই, কাজেই অস্ত্র বলতে ওই সনাতন লাঠি। গোবরডাঙ্গা স্টেশনে তেলেনা গ্রামের হদিশ মিলল এবং নিকুঞ্জ তেলেনায় এসে পৌঁছল। কি করে সে কথা আমি গল্প বলছি, আমার বলবার কথা নয়। যদি ভ্রমণ কাহিনী লিখতাম লিখে জানাতাম, সে কাহিনী লেখবার মতো। তেলেনার সাগরমুদি লোকটি ভালো, বৈষ্ণব, আতিথ্য ধর্ম আজও মানে। নিকুঞ্জ তার গৃহে স্থান সংগ্রহ করল। পরিচয় দিল সরকারি কাজে এসেছে, কাজটা গোপনীয়। ঢাকঢোল পিটিয়ে জানালে বিগড়ে যাবে। সাগরের কৌতূহল সীমাহীন হয়ে উঠল। সকালে নিকুঞ্জর ঘুম ভাঙল। সাগর গিয়েছে গস্তে। তার বৈষ্ণবী এসে একটু ঘোমটা টেনে তরুণ অতিথিকে প্রশ্ন করল, বাবু চা খাবেন? নিকুঞ্জ বলল, হ্যাঁ, পেলে ভালো হয়। বৈষ্ণবী চা তৈরি করে আনলো। পাথর বাটিতে করে আনলো না, আনলো পেয়ালায় ভরে। নিকুঞ্জ বলল, বাহ,
তোমরা তাহলে চা খাও। বৈষ্ণবী মুখের ঘোমটা একটু সরালো, বলল, আমি কলকাতার মেয়ে। বটে, বেশ। তা দেখো সাগর বউ। সাগর বউ চাইল, বলল, পান দেব? নিকুঞ্জ দেখল সাগর বউ একটু গায়ে পড়া, যাতে বৈষ্ণবী বলে হয়তো মায়া মমতা এত বেশি। সে বলল, না। সাগর বউ বলল, কলকাতা নাকি বদলে গেছে, এখন আর চেনা যায় না। হ্যাঁ তাই। কদিন তুমি কলকাতায় যাওনি? প্রায় 10 বছর। ইনি গেছিলেন কলকাতায় গস্ত করতে। বরাতে কেমন ছিল এর সঙ্গে চলে এলাম, আর ফিরে যায়নি। উনিও সেই অবধি যান না। কি জানি, যদি আমার স্বামী নালিশ মোকদ্দমা করে থাকে। নিকুঞ্জ শিউরে উঠল। ইস, পরকীয়া প্রেম এ কোথায় এসে উঠেছে! কিন্তু এদিকে মন দিলে চলবে না, যে কাজে এসেছে। নিকুঞ্জ বলল, আচ্ছা সাগর বউ, বলতে পারো, এই খবরের কাগজে পড়েছিলুম বারোয়ারিতলার ওদিকে কে একজন শিব গাঙ্গুলি খুন হয়েছিল। সে জায়গাটা কোথায়? ও ও গাঁছাড়িয়ে হাটতলা, সেই হাটতলার ওবাগে বারোয়ারিতলা, সেইখানে। অনেক দূর? না, খুব বেশি দূর নয়। পুলিশ বললে খুন নয়, কিন্তু আমি জানি খুনই। নিকুঞ্জ বোঝে এইসব স্থান থেকেই এ ব্যাপারের সন্ধান মেলে। তাই সে প্রশ্ন করল, কিসে জানলে? বয়স বেশি নয়, ছোকরা, দেখতেও খাসা। যাত্রা করত, রাধিকা সেজেছিল। সে কি চমৎকার! এখানে এলে থাকতো ওই বিন্দে মিস্ত্রির বাড়িতে। বিন্দে লরি চালায়, তার বউটা দোজপক্ষের বউ, ভারী ফাজিল। দুজনে ভাবছিল এ খুন ওই বিন্দের কাজ। সন্দেহ করেছিল কেমন, তাই। নিকুঞ্জ শিউরে উঠল। মেঘ না চাইতেই জল, বাহ, বিধাতার ইঙ্গিত। নিকুঞ্জ তখন সাগর বউয়ের স্মরণ নিল, ডাকল, সাগর বউ। কেন বাবু? এ আমায় সাহায্য করবে? কিসের বাবু? সাগর বউয়ের চোখ দুটো আশার আলোয় ঝকমক করে উঠল। নিকুঞ্জ লক্ষ্য করল, বুঝল সাগর বউ শিকারী। সাগরের কূলে এসে এখনো শিকারের লোভ ছাড়েনি, কিন্তু সে ওতে ভুলবে না। যে কাজে এসেছে, ডিটেকটিভের কাজে ওসমানের মতো ফন্দি লীলাকৌশল চাই। সে বলল, আমি এসেছি সেই খুনের তদারক করতে। তুমি আমায় সাহায্য করো। কাউকে এ কথা বলো না, সাগরকেও নয়। মৃদু হেসে সাগর বউ বলল, বেশ, তবে আপনি টেকসো বসাবার জন্য আসনি? না। আহারাদি সেরে সাগর বউয়ের নির্দিষ্ট পথ ধরে নিকুঞ্জ যাত্রা করল বারোয়ারিতলার দিকে। হাটতলায় হাট বসেনি, আজ হাটের দিন নয়, তথাপি বেশ একটু ভিড় জমেছে। তাকে দেখে ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল। নিকুঞ্জ হাটতলা পার হয়ে অগ্রসর হলো। হাটতলার পর গ্রামের পাঠশালা। ছেলেরা সুর করে কোরাসে নাম তাওড়াচ্ছে। দুদিকে দুটো পথ গেছে। নিকুঞ্জ প্রশ্ন করল, এই বারোয়ারিতলায় যাব কোন দিকে? গুরু ও শিষ্যদল নিমেষের জন্য স্তম্ভিত। গুরু বললেন, ওই সিধে পথ, সামনে। নিকুঞ্জ চলল। পাঠশালায় নামতাগান বন্ধ হয়ে গেল। 5-7টি ছেলে পথে বের হলো। নিকুঞ্জর সামনে এসে বলল, যেখানে যাত্রার রাধিকা মারা গিয়েছিল সেখানে যাবে বুঝি? নিকুঞ্জ কোনো কথা বলল না, অগ্রসর হয়ে চলল। ছেলের দল সঙ্গ ছাড়ল না। নিকুঞ্জ বুঝল এরা সঙ্গে গেলে চলবে না, সব ফাঁস হয়ে যাবে, খুনি সরবে। সাগর বউ বলেছে বিন্দে মিস্ত্রি, অমন একটা রোমান্স রয়েছে, এখন বিন্দেই করেছে। সে অনেক গল্প পড়েছে, বরাবর দেখেছে খুনের অন্তরালে আছে নারীর ভালোবাসা, জেলাসি। শুম্ভ নিশুম্ভ, রাবণ, হেলেন অফ ট্রয়, মিসেস ডিক্রুজ, সনাতন লাহিড়ী, সর্বত্র জগতের নিয়ম
ছেলেদের পানে চেয়ে সে লাঠি তুলল, হুঙ্কার ছাড়ল। ছেলেরা ছুটে পালালো। বারোয়ারিতলা মিলল। একটা চাষা চলেছিল বলদ তাড়িয়ে। তাকে প্রশ্ন করতে জায়গা মিলল যেখানে সেই খুন। সেখানে এসে দেখে কি ঘন জঙ্গল, কাঁটাওয়ালা মনসার ঝোপ, পগার, খানা, মশা ভনভন করছে। নিকুঞ্জ দাঁড়িয়ে চারিদিকে চাইল। দেখে ছেলেগুলো এসে জুটেছে। একজন এগিয়ে এলো, বলল, এই শিব গাঙ্গুলি কোথায় মরেছিল দেখবেন? ওইখানে। অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দিল। নিকুঞ্জ বলল, ওই সেই গাড়ি কোথায়? ছেলেটা জবাব দিল, সেই 2 চাকার গাড়ি পুলিশ নিয়ে গেছে। নিকুঞ্জকে ফিরতে হলো। এই ভিড়ে গোয়েন্দার তদারক চলে না। সাগরের দোকানে সে ফিরল সন্ধ্যার একটু আগে। সাগর বলল, এই ফিরে বউয়ের কাছে শুনলুম বেরিয়েছেন, ভাবলুম যদি পথ হারিয়ে ফেলেন। হেসে নিকুঞ্জ বলল, না। দোকানে ভিড় জমেছে। নিকুঞ্জকে দেখে একজন বলল, যে ট্যাক্স খাজনা দিচ্ছি তার জ্বালায় প্রাণ বেরিয়ে গেল, আবার কি নতুন খাজনা হবে বাবু? আর একজন বলল, আরে তা নয়, বন কাটানো, পুকুর বুঝানোর হাঙ্গামা হবে না বাবু। নিকুঞ্জ অবাক। সে বলল, কাউকে এখন কিছু বলতে পারবো না, তবে তোমাদের ভয় নেই। সরকারের যে কাজে আমি এসেছি তাতে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দোকান ও অন্দরের মাঝখানে একটা দরজা। সেই দরজায় করাঘাত হলো। সাগর উঠে অন্দরে গেল। ফিরে এসে নিকুঞ্জর পানে চেয়ে বলল, এই যান ঠাকুর, ভেতরে যান। নিকুঞ্জ বাঁচল। ভেতর বাড়িতে আসতে সাগর বউয়ের সঙ্গে দেখা। মোড়া পেতে বউ হাসল, বলল, বসো বাবু, জলখাবার আনি? মুখ হাত ধুতে হয় তো, দাওয়ায় জল রেখেছি। মুখ হাত ধুয়ে নিকুঞ্জ মোড়ায় বসল। বউ রেকাবিতে করে মিষ্টান্ন এনে দিল। সাগর বউ বলল, সন্ধান মিলল? না, যে ভিড় জমে উঠল। খুব ভোরে যেও, তখন লোক থাকে না। তাছাড়া ওর আর তত্ত্ব নেবে কি? ওই বিন্দেকে ধরে চালান দাও, সব কথা সে স্বীকার করবে। এই বিন্দের বউয়ের কথা গায়ের লোক পুলিশকে বলেছিল? কে বলবে? এত বড় বুকের পাটা গায়ে আছে কার? তুমি কি করে জানলে? বউ চোখ ঘুরিয়ে হাসল, হেসে বলল, আমার চোখে ধুলো দেওয়া সহজ নয় বাবু। আমি এখানে এসে আজই বষ্টম হয়েছি। ওই যে যাত্রা হয়েছিল, সে ছোঁড়া সেজেছিল রাধিকা। বিন্দের বউয়ের মুখে কি সুক্ষত রাধিকার! তাকে ভালো খাওয়ানো, তার জন্য ভালো করে পান সেজে পাঠানো, মেয়ে মহলে কারো জানতে বাকি রইল না। তারপর বিন্দে গাড়ি নিয়ে বেরিয়ে যেত, আর ওই রাধিকা এসে বউয়ের সঙ্গে বসে তাস পিটত। কত লোক দেখেছে, ফিসির ফিসির কত কথা। নিকুঞ্জ চুপ করে রইল। এই ঘটনাগুলো, এগুলোর সঙ্গে একটু সূত্র দিয়ে বিন্দেকে জুততে পারলেই ব্যাস, এত বড় রহস্যময় খুনের কিনারা হয়ে যায়। সাগর বউ পরের দিন ভোরে ডেকে দিল, চা তৈরি করে খাওয়ালো। নিকুঞ্জ চা খেয়ে বের হয়ে গেল। ভোরের সোনালি আলো মেখে গ্রাম যেন হেসে সারা। 2-1 পাখি গান ধরেছে। জানা পথ। নিকুঞ্জ এসে অকুস্থলে পৌঁছল। পগার। চারিদিকে চেয়ে নিকুঞ্জ লাফিয়ে পগারে নামল। কাঁটায় খোঁচায় জখম হয়ে গেল। তাহলে কি হয়, যে কাজে এসেছে। গাছপালা ঠেঙিয়ে, ঝোপ কাঁটা ঠেলে নিকুঞ্জ পেল একখানা ভাঙা বঁটি আর ফাটা একটা টায়ার। তা নিয়ে প্রায় 2 ঘন্টা পরে গলদঘর্ম হয়ে পথে এসে দাঁড়ালো। তার গা ছড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে। সে যা মূর্তি! ওপরে দাঁড়িয়েছিল কালকের সেই পাঠশালার ছেলেগুলো, যেন বিরাট অক্ষৌহিনী। একটা ছেলে বলল, ওগুলো ওর মধ্যে পেলেন? নিকুঞ্জ বলল, এ বঁটি কার জানো? ও তো বিন্দে মিস্ত্রির খড়কাটা মোটি।
ঠিক। জয়গর্বে নিকুঞ্জ বলল, এই থানা কোন দিকে? আসুন। ছেলেটি আগে আগে চলল, পেছনে নিকুঞ্জ। তেলেনা থানা বেশ উঁচু আটচালা, সামনে বেড়া দেওয়া বাগান, বাগানে রাশিকৃত দোপাটি ফুটেছে। নিকুঞ্জ এসে বলল, এই ইন্সপেক্টর বাবু কোথায়? খাঁকি কোট প্যান্ট পরা একটি বাবু বসেছিলেন। তিনি বললেন, এই আমি ইন্সপেক্টর, বলুন কি দরকার? এই আমি এসেছি সরকারি কাজে, চৌকিদার চাই, খুনি আসামি গ্রেপ্তার করবার জন্য। খুনি আসামি? ইন্সপেক্টর বাবুর দু চোখ বিস্ফারিত হলো। নিকুঞ্জ বলল, ওই যাত্রায় রাধিকা সেজেছিল শিবু গাঙ্গুলি, সে খুন হয়েছিল, সেই খুনের তদারকে এসেছি। আসামি পেয়েছি, তাকে গ্রেপ্তার করতে হবে। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছেন আপনি? কলকাতা। লালবাজারের সিআইডি থেকে? না, শ্যামবাজারে আমার বাড়ি, আমি প্রাইভেট ডিটেকটিভ। ইন্সপেক্টর তাচ্ছিল্যের হাসি হেসে তাঁর ডায়েরি খাতার দিকে চাইলেন। নিকুঞ্জ বলল, এই শুনবেন না আমার কথা? ভ্রু কুঞ্চিত করে ইন্সপেক্টর বললেন, প্রমাণ? এই বঁটি দেখলুম, টায়ার দেখলুম, নিয়ে এসেছি। কার বঁটি? বিন্দের। না, কাল ছেলেগুলো এই বঁটি নিয়ে পগারে জঙ্গল কাটছিল, আমার চৌকিদার গিয়ে তাড়া দিতে বঁটি ফেলে পালায়। একজনকে ধরে এনে জিজ্ঞাসা করি, কি করছিলি ওখানে? তাতে জবাব দেয়, কলকাতা থেকে একজন বাবু এসেছে, ওখানে যেতে চায় কিসের খোঁজ করতে, তাই জঙ্গল কাটছিলুম। আর ওই টায়ার, ও টায়ার আমরা বিন্দের কাছ থেকে চেয়ে এনেছিলুম। কাঁটায় নেমে লাশ তুলতে পারিনি বলে ওই টায়ার দিয়ে কায়দা করে লাশ তুলি, আর মরার ছোঁয়া বলে বিন্দে ওটা ফিরিয়ে নেয়নি। শিবু খুন হয়নি, বাইসাইকেলে চেপে যাচ্ছিল, খানা ছিল, তারিখে নেশাও করেছিল, নেশা ঝোঁকে পড়ে যায়, সেসব প্রমাণ পাওয়া গেছে পোস্টমর্টেমে। নিকুঞ্জ নিঃশ্বাস ফেলল, ফেলে পথে এলো। পথে আসতে ছেলের দল হো হো হাস্যে যে রব তুলল, নিকুঞ্জর মনে হলো সেই রবে আকাশের বিধাতা বুঝি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, তাঁর ইঙ্গিত আর মিলবে না। হাটতলা পার হয়ে গ্রামের মধ্য দিয়ে চলেছে। একটা জোয়ান লোক এসে চোখ রাঙিয়ে পথ রোধ করে দাঁড়ালো। তার পানে চাইতে নিকুঞ্জর বুকখানা ধড়াস করে উঠল। সে বলল, আমার নামে খুনের অপবাদ দিয়েছ আমার গায়ে এসে? নিকুঞ্জ ভীত কম্পিত স্বরে বলল, তুমি? আমার নাম বিনোদ। তুমি বলেছ আমি খুন করেছি শিবুকে, আমার বউ ছিল তার সঙ্গে, নষ্ট পাজি বদমাশ কোথাকার। কথার সঙ্গে সঙ্গে কিল চড় ঘুষি। নিকুঞ্জ বিপর্যস্ত হয়ে পড়ল। 1-2 ঘন্টা ওই পগাড়ের কাঁটায় দেহ ক্ষত বিক্ষত হয়েছে। তারপর টায়ার ঘাড়ে করে থানা পর্যন্ত হেঁটেছে। সেই সবের উপর এখন পৃথিবী যেন টলমল করছে। বিনোদ হুঙ্কার দিল, ভাগ্যে শিবু আমার পরিবারের ভাই হয়, না হলে আমার পরিবারের নামে এই কলঙ্কে আমি গায়ে থাকতে পারতাম। ভদ্রসে যে বাঁদরামি করবার আর জায়গা পাওনি, মেরে হাড় ভেঙে দেবো। হতভাগা পাজি, আমি করেছি আমার নিজের সম্বন্ধীকে খুন, ছুঁচো কোথাকার। নিকুঞ্জকে বিন্দে প্রায় আদমোড়া করে ছেড়ে দিল। নিজেকে গুছিয়ে নিয়ে নিকুঞ্জ চেয়ে দেখে চারিদিকে মস্ত ভিড় জমেছে। একজন বলল, এই সোজা চলে যাও গোবরডাঙ্গা স্টেশন, জোর পায়ে গেলে 2 ঘন্টায় পৌঁছতে পারবে, গিয়ে রেলে চড়ো, অমুক নিয়ে সাগরের ওখানে আর ফিরো না।